Hello everyone, welcome to my channel Creative Mathematics Teaching. I am your teacher Dipankar. আজকে আমরা কম্পাইলেশন টাস্ক ক্লাস 10 নভেম্বর 2021 এর পার্ট 8 এ লাইফ সায়েন্সের যে 50 মার্কসের কোশ্চেন দেওয়া হয়েছিল সেটা নিয়ে আলোচনা করব। তো যারা চ্যানেলটিতে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটি টাচ করে অল অপশনটি অন করে নাও। চলো আমরা প্রত্যেকটা কোশ্চেনের সঠিক উত্তর নিয়ে আলোচনা করি এবং তোমরা অ্যান্সারগুলো খাতায় করে নাও। ঠিক আছে, তো দেখো অ্যান্সারগুলো কিভাবে করতে হবে। দেখো, জীবন বিজ্ঞান দশম শ্রেণী পূর্ণমান 50 একে বলেছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। 1 × 9 9 9 অর্থাৎ 9টা কোশ্চেন 9 মার্ক। কি বলেছে? প্রত্যেকটা কোশ্চেনে তোমাকে সম্পূর্ণ বাক্যে অর্থাৎ পূর্ণ বাক্যে আনসার করতে হবে। ঠিক আছে, তোমরা আনসারটা পূর্ণ বাক্যে লিখবে। 1 1 কি বলেছে? উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় যে হরমোন সেটি নির্বাচন করো। তো সেটি কি হবে? খ অর্থাৎ জিববেরেলিন। তো তোমরা লিখবে ফুল বাক্যে অর্থাৎ ফুল সেন্টেন্সে পুরো অ্যান্সারটা লিখবে, অর্থাৎ কোশ্চেনটা লিখবে তারপর লিখবে খ দিয়ে জিববেরেলিন। ঠিক আছে। 1.2 বলেছে নিচের বক্তব্যগুলি থেকে মায়োপিয়ার সঙ্গে সম্পর্কিত সমস্যাটি চিহ্নিত করো। তো আনসার হবে খ অর্থাৎ বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া। নেক্সট দেখো 1.3 নিচের যে জোটটি সঠিক তাই স্থির করো। তো আমাদের উত্তর হবে ঘ অর্থাৎ এডিএইচ, যা বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটানো। 1.4 মানবদেহে করোটীয় স্নায়ুর সংখ্যা নিরূপণ করো। উত্তর হবে খ অর্থাৎ 12 জোড়া। 1.5 পাতার মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার করে যে উদ্ভিদ সেটি নির্বাচন করো। তো আমাদের আনসার হবে ঘ অর্থাৎ পাথরকুচি। ঠিক আছে। 1.6 সংকরায়ন পরীক্ষার জন্য মেন্ডেলের মটর গাছ বেছে নেওয়ার সঠিক কারণটি স্থির করো। কারণ হচ্ছে গ অর্থাৎ মটর ফুল স্বপরাগী হওয়ায় বাইরে থেকে অন্য চারিত্রিক বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা কম। ঠিক আছে, তোমরা প্রত্যেকটি আনসার পুরো বাক্যে লিখবে অর্থাৎ পুরো বাক্যে লিখতে হবে। নেক্সট দেখো 1.7 নিচের যে জোটটি সঠিক নয় তা নির্বাচন করো। উত্তর হবে গ অর্থাৎ প্লাজমোডিয়াম হচ্ছে পুনরুৎপাদন, এটা কিন্তু সঠিক নয়। ঠিক আছে। 1.8 নিচের যে দুটি জিনোটাইপ গিনিপিগের কালো ও মসৃণ ফিনোটাইপের জন্য দায়ী তা চিহ্নিত করো। তো আনসার হবে খ অর্থাৎ BBRR ও BBRR। ঠিক আছে। 1.9 স্বাভাবিক পিতা ও বর্ণান্ধতার বাহক মাতার বর্ণান্ধতা কন্যা সন্তান জন্মাবার সম্ভাবনা নিরূপণ করো। উত্তর হবে খ অর্থাৎ 0%। নেক্সট দেখো 2 বলেছে নিচের বাক্যগুলির শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও। 1 × 3 অর্থাৎ 3 মার্ক। 3 একে 3। 2.1 বলেছে ডাবের জলে ড্যাশ হরমোন থাকে। তো লিখবে ডাবের জলে সাইটোকাইনিন হরমোন থাকে। 2.2 পায়রার একটি ডানায় কটি রেমিনজেস পালক থাকে। উত্তর হবে 2.2 হচ্ছে 23টি। 2.3 আরএনএতে থাইমিনের পরিবর্তে ড্যাশ থাকে। উত্তর হবে 2.3 কত? ইউরাসিল। 3 এর বলেছে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যে নিরূপণ করো। 1 × 3 অর্থে 3 মার্ক। 3.1 বলেছে অজন জননে দুটি জনিত্র জীবের প্রয়োজন হয় না। 3.1 তাহলে কি হবে? মিথ্যে হবে, জনিত্র জীবের প্রয়োজন হয় না। 3.2 সপুষ্পক উদ্ভিদে নিষেকের পর ডিম্বকটি ফলে পরিণত হয়। 3.2 এটাও কি হবে? মিথ্যে হবে। ঠিক আছে। 3.3 কোন জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে ফিনোটাইপ বলে। হ্যাঁ, এটা সত্য, অর্থাৎ 3.3 কি হবে? সত্য। 4 বলেছে এই স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখ সহ সঠিক জোটটি পুনরায় লেখো। 1 × 3 হচ্ছে 3 মার্ক। তো কি হবে দেখো, অন্ধবিন্দুর সাথে তোমাদের হবে কি বলতো? সি নাম্বারটা অর্থাৎ রেটিনা। তাহলে 4.1 কি হচ্ছে? সি।
ক্রসিং ওভার, ক্রসিং ওভারের সাথে কি হবে বলো তো, ক্রসিং ওভারের সাথে তোমাদের হবে হচ্ছে কি মিওসিস। তাহলে উত্তর কি হচ্ছে 4.2 এর সাথে হচ্ছে ডি। পাশে দেখো আনসার গুলো লেখা আছে। গ্রাফটিং, গ্রাফটিং এর সঙ্গে তোমাদের হবে হচ্ছে স্টক ও শিয়ন, অর্থাৎ 4.3 এর সাথে কি হচ্ছে বি। তাহলে 4.3 এর সাথে কি মিলছে বি। এইভাবে তোমরা মিলিয়ে লিখে নেবে, ঠিক আছে। নেক্সট 5, একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাও। 1 × 3 হচ্ছে 3 মার্ক। ফার্স্ট কোশ্চেন বলেছে 5.1 এর যে মানব বিকাশের বয়ঃসন্ধি দশার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো। তো আনসারটা দেখে নাও কি লিখবে। তাহলে উত্তরটি হবে 5.1 এর উত্তরটি কি হবে, এই যে দেখো নিচে লেখা আছে 5.1 এর উত্তর লিখবে যে এখানে লিখেছে মানব বিকাশের বয়ঃসন্ধি দশার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তো বৈশিষ্ট্য লিখবে হচ্ছে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বাড়ে। কি লিখবে, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বাড়ে। এই যে তোমার আনসার 5.1 এর দেওয়া আছে। তো বলেছে সম্পূর্ণ বাক্যে লিখতে, তাহলে কি লিখবে, এইভাবে লিখবে যে লিখবে মানব বিকাশের বয়ঃসন্ধি দশার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, তারপর লিখবে হাইপেন দিয়ে যে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বাড়ে, ঠিক আছে। 5.2 বলছে বীজ সদৃশটি বেছে লেখো, মানে এদের মধ্যে অর্থাৎ মটরের সবুজ রঙের বীজ, মটরের সবুজ রঙের ফল, গিনিপিগের সাদা রঙের লোম আর গিনিপিগের মসৃণ লোম, এদের মধ্যে হচ্ছে কোনটি বীজ সদৃশ, মানে এদের মধ্যে কোনটি এদের সাথে মিলছে না। তো উত্তর হবে তোমাদের এইটা, অর্থাৎ মটর সবুজ রঙের ফল। 5.3 বলেছে নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। তো বলছে মাইটোসিসের সাথে যদি ঘূর্ণমূল হয় তাহলে কার সাথে রেণুমাতৃকোষ হবে। তো এই হাইপেনে কি হবে বা এখানে শূন্যস্থান পূরণে কি হবে, মিওসিস হবে। কি হবে, মিওসিস। অর্থাৎ মাইটোসিস যদি ইস্টু ঘূর্ণমূল হয় তাহলে মিওসিস ইস্টু কি হবে, রেণুমাতৃকোষ, ঠিক আছে। 6, 2-3 বাক্যে উত্তর দাও। 2 × 7 14 মার্ক। 6.1 বলেছে যে নিম্নলিখিত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য নিরূপণ করো। অর্থাৎ তোমাকে অন্তঃক্ষরা আর বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য নিরূপণ করতে হবে, মানে পার্থক্য লিখতে হবে। সেই পার্থক্যের মধ্যে কিন্তু এই দুটো কথা উপস্থিত থাকবে, অর্থাৎ নালীর উপস্থিতি ও অনুপস্থিতির রেসপেক্টে একটা পার্থক্য লিখতে হবে আর ক্ষরিত পদার্থের রেসপেক্টে একটা পার্থক্য লিখতে হবে। তো চলো কি লিখতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, তাহলে বিষয় আমাদের বলেছিল 1 নালীর উপস্থিতি অনুপস্থিতি রেসপেক্টে লিখতে, আর 2 বলেছিল ক্ষরিত বস্তু রেসপেক্টে পার্থক্য লিখতে। তো এইভাবে লিখে নিবে, বিষয় লিখে নিবে, বিষয় যে দুটো টপিক দিয়েছে লিখে নিবে। এখানে লিখবে অন্তঃক্ষরা গ্রন্থি, এখানে লিখবে বহিঃক্ষরা গ্রন্থি। তারপরে লিখবে যেভাবে লেখা আছে অন্তঃক্ষরা গ্রন্থির যে কি লেখা আছে যে অন্তঃক্ষরা গ্রন্থির নালী অনুপস্থিত আর বহিঃক্ষরা গ্রন্থির নালী কি উপস্থিত, 1 নাম্বার। 2 নাম্বার কি আছে, এই গ্রন্থি প্রধানত হরমোন ক্ষরণ করে আর এই গ্রন্থি পাচক রস, ঘর্ম, সিবাম প্রভৃতি পদার্থ ক্ষরণ করে। এই দুটো পার্থক্য তোমরা দেখে দেখে লিখে নাও এবং নোট করে নাও, ঠিক আছে। স্ক্রিনশট নিয়ে ভালো করে লিখে নাও, ঠিক আছে। 6.2 বলেছে মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশায় নিউক্লিয়াসের কি কি পরিবর্তন ঘটে তা বর্ণনা করো। তো মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা মানে কি বলতো তোমাদের, প্রোফেজ দশা, ঠিক আছে। কারণ মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশার কি বলে, ওটাকে বলে প্রোফেজ দশা। তো প্রোফেজ দশা নিউক্লিয়াসে কি পরিবর্তন হয় তা আমি লিখে দিয়েছি, তোমরা আনসারটা লিখে নাও। দেখো এই যে আমি আনসারটা দিয়েছি, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও বা পরপর আস্তে আস্তে দেখে দেখে লিখে নাও। প্রোফেজ লিখে দিয়েছি, প্রোফেজে লিখবে প্রো মানে প্রথম, ফেজ মানে দশা, এটি ক্যারিওকানিসের প্রথম ও সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা। তারপরে এই যে ছবিগুলো সুন্দর করে আঁকা আছে, ছবিগুলো সুন্দর করে এঁকে নেবে। এঁকে নেওয়ার পর লিখবে এই যে 1 নম্বর পয়েন্টে লেখা আছে লিখে নেবে, 2 নম্বর পয়েন্টটা লিখবে, 3 নম্বর পয়েন্টটা লিখবে, 4 নম্বর পয়েন্টটা লিখবে, 5 এবং 6 লিখবে, একদম পুরোটা লিখে নেবে, ঠিক আছে। দেখে দেখে তোমরা আনসারটা লিখে নিও, ছবিটা অবশ্যই আঁকতে ভুলবে না। নেক্সট 6.3 ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো। তো চলো দুটি পার্থক্য উল্লেখ করি। দেখো আমি বিষয়গুলো লিখলাম। 1 নম্বর লিখছি হরমোনের প্রভাব, 2 নম্বর চলনের প্রকৃতি, 3 হচ্ছে সংগঠন স্থল, ঠিক আছে। ট্রপিক চলন, ন্যাস্টিক চলন পার্থক্য, এখানে দেখো 3টে পার্থক্য দেওয়া আছে, আমাদের যে কোনো দুটো লিখতে হবে। তো তোমরা এখান থেকে যে কোনো দুটো তোমাদের সুবিধা মতো লিখে নিও, ঠিক আছে। নিচে তোমাদের পার্থক্য ট্রপিক চলন আর ন্যাস্টিক চলন। তারপর বলে দিচ্ছি ট্রপিক চলনের ক্ষেত্রে বলছে যে অক্সিন হরমোন দ্বারা প্রভাবিত হয়, এই হরমোন হচ্ছে কোনো ভূমিকা নেই, এটি এক প্রকার বৃদ্ধিজ চলন, এটি এক প্রকার রসস্ফীতি চলন। উদ্ভিদের কাণ্ড ও মূল হচ্ছে এর সংগঠন স্থল, পাতা ও ফুলের পাপড়ি হচ্ছে এর সংগঠন স্থল, ঠিক আছে। 6.4
স্বপরাগ যোগের একটি সুবিধা ও একটি অসুবিধা উল্লেখ করো। তো চলো সুবিধা অসুবিধা উল্লেখ করে নিই। দেখো লিখবে স্বপরাগ যোগের সুবিধা, সুবিধা লিখে এই পয়েন্টটা লিখে নেবে 2 নম্বর পয়েন্ট, অর্থাৎ বাহকের উপর নির্ভর করতে হয় না বলে পরাগরেণুর অপচয় কম হয়। ঠিক আছে, তারপর লিখবে স্বপরাগ যোগের অসুবিধা, অসুবিধা লিখে নিয়ে লিখবে এই পয়েন্টটা লিখবে, অর্থাৎ নতুন বৈশিষ্ট্যের সংযোজন না ঘটায় অপত্য উদ্ভিদ দুর্বল প্রকৃতির হয়। ঠিক আছে, একটি করে লিখতে বলেছে, তাই এই একটি করে লিখে নেবে। ঠিক আছে, 6.5 এক সংকর জননে F2 জনুর ফিনোটাইপ অনুপাত সবসময় 3:1 নাও হতে পারে, উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। তো চলো একটা উদাহরণ দিয়ে আমরা ব্যাখ্যাটা দিচ্ছি, তোমরা লিখে নাও। দেখো অ্যাকচুয়ালি সন্ধ্যা মালতী বা স্ন্যাপড্রাগন ফুলের গাছের মধ্যে অসম্পূর্ণ প্রকটা দেখা যায়, আর অসম্পূর্ণ প্রকটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি এটা হয় যে F2 জনুর ফিনোটাইপ অনুপাত 3:1 হয় না, তার পরিবর্তে কি হয় 1:2:1 অনুপাত 0 অনুপাত হয়। তো তোমরা কি করবে, এইখান থেকে শুরু করে এতটা পুরোটা লিখে নেবে। ঠিক আছে, এতটা পুরোটা লিখলে তোমাদের আনসারটা কি হয়ে যাবে, কমপ্লিট। একবার পড়ে দিচ্ছি, তো লিখবে সন্ধ্যা মালতী বা স্ন্যাপড্রাগন ফুলের গাছে অসম্পূর্ণ প্রকটা দেখা যায় যখন একটি বিশুদ্ধ লাল ফুলযুক্ত গাছের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা ফুলযুক্ত গাছের একসংকর জনন ঘটানো হয়, তখন দেখা যায় F1 জনিত লাল বা সাদা কোনো বৈশিষ্ট্য প্রকাশিত না হয়ে গোলাপি রঙের ফুলযুক্ত উদ্ভিদের সৃষ্টি হয়। অর্থাৎ এক্ষেত্রে মেন্ডেলের প্রকটতার সূত্র মেনে চলেনি। F2 জনুর ফিনোটাইপ অনুপাত 3:1 হয়নি, পরিবর্তে F2 জনিত লাল গোলাপি ও সাদা ফুলের অনুপাত 1:2:1 হয়েছে। এই দুটো লিখলে তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, 6.6 নিম্নলিখিত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অজন ও যৌনজনের মধ্যে পার্থক্য নিরূপণ করো। এক হচ্ছে গ্যামেট উৎপাদন, আর হচ্ছে মাইটোসিস বা মিয়োসিসের উপর নির্ভরতা। অর্থাৎ তোমাকে অযৌন জনন আর যৌনজনের মধ্যে আবার পার্থক্য লিখতে বলেছে, কিন্তু দুটো টপিকের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে গ্যামেট উৎপাদনের ক্ষেত্রে কি পার্থক্য, আর হচ্ছে মাইটোসিস বা মিয়োসিসের উপর নির্ভরতার উপর রেসপেক্টে কি হতে পারে। তো চলো আনসারটা দেখে নাও। দেখো যৌন জনন অযৌন জননের মধ্যে পার্থক্য। ঠিক আছে, তাহলে বিষয় প্রথম কি বলেছিল, গ্যামেট উৎপাদনের ক্ষেত্রে। তো গ্যামেট উৎপাদনের ক্ষেত্রে কি লিখবে, পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনের ফলে জনন সম্পূর্ণ হয়। আর অযৌন জননের ক্ষেত্রে কি লিখবে, গ্যামেট উৎপন্ন হয় না, দেহকোষ বিভাজিত হয়ে বা রেণু উৎপাদনের মাধ্যমে জনন সম্পূর্ণ হয়। ঠিক আছে, কিন্তু তোমাদের কোশ্চেনে দিয়েছে কিন্তু অযৌন জনন আর যৌন জনন, তাহলে অযৌন জননটা লিখবে এইখানে আর যৌন জননটা লিখবে হচ্ছে এইখানে। তাহলে এই লেখাটা হয়ে যাবে এইখানে আর এই লেখাটা হয়ে যাবে এইখানে। ঠিক আছে, জাস্ট বা তুমি যদি শুধু যৌন অযৌন জনন এইভাবেও লিখে দাও যেমন তাও হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গ্যামেট উৎপাদনের ক্ষেত্রে 1 নম্বর পার্থক্য। তো 2 নম্বরটা দেখে নাও। 2 নম্বরে বলেছিল মাইটোসিস বা মিয়োসিসের নির্ভরতার উপরে কি পার্থক্য হবে। তো লিখবে যে মিয়োসিস নির্ভর জনন পদ্ধতি হচ্ছে যৌন জনন, আর প্রধানত মাইটোসিস নির্ভর জনন পদ্ধতি হচ্ছে অযৌন জনন। তাহলে এই দুটো পার্থক্য লিখে নিবে, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে 6.7 মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিতে কিভাবে প্ল্যান্টলেট সৃষ্টি করা হয় তা একটি রেখাচিত্রের সাহায্যে দেখাও। তো চলো রেখাচিত্রটা দেখে নিই। তোমরা লিখবে মাইক্রো প্রোপাগেশন। মাইক্রো প্রোপাগেশনের ধাপগুলি হলো এইভাবে লিখে নেবে। প্রথমে লিখবে কলা বা কোষ বা মুকুল, তীর চিহ্ন দিয়ে লিখবে অবিভেদিত কোষপুঞ্জ বা ক্যালাস টিস্যু, আবার তীর চিহ্ন দিয়ে লিখবে এমব্রয়েড বা ভ্রূণ গঠন, তারপরে আবার তীর চিহ্ন এইভাবে আসবে, দিয়ে লিখবে শিশু উদ্ভিদ বা প্ল্যান্টলেট গঠন, সেখান থেকে আসবে গ্রিন হাউসে শিশু উদ্ভিদের অভিযোজন, আর চারা গাছের মাটিতে রোপণ। এইভাবে তোমরা লিখে নিবে। ঠিক আছে, নেক্সট 7 বলেছে নিচের প্রশ্নগুলি উত্তর লেখো। 7.1 তাহলে বলেছে 7.1 এর কোশ্চেনটা যে প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। অর্থাৎ তোমাকে প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে মেটাফেজ দশার ছবি আঁকতে হবে। সেই ছবিতে তোমাকে ক্রোমাটিড, মেরু অঞ্চল, সেন্ট্রোমিয়ার আর হচ্ছে বেমতন্তু এগুলো তোমাকে কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, দেখো এই ছবিটা তোমরা খুব সুন্দর করে আগে রুল দিয়ে বাম্পার করে এঁকে নেবে। এঁকে নেওয়ার পর বলেছিল পয়েন্ট করতে, তার লিখবে প্রথমে ক্রোমাটিড। ক্রোমাটিডটা কয় নাম্বার হচ্ছে, ক। তারপর কি হবে, ক্রোমাটিডের পরে কি হবে বলো তো, ক্রোমাটিডের পরে হচ্ছে খ, মেরু অঞ্চল।
তারপর হচ্ছে গ অর্থাৎ সেন্ট্রোমিয়ার, তারপরে ঘ কি হচ্ছে বেম তন্তু। এইভাবে তোমরা লিখে নেবে, ঠিক আছে। এটা হচ্ছে মেটাফেজের ছবি। দেখো 7.2 বলেছে একটি কোষচক্রের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কি ঘটতে পারে। তারপর বলেছে জীবের বৃদ্ধি, প্রজনন ও ক্ষয়পূরণ কিভাবে কোষ বিভাজন দ্বারা নিয়ন্ত্রিত হয় তা বিশ্লেষণ করো। প্রথমটাতে 2 মার্ক, পরে 3 মার্ক, টোটাল 5 মার্ক। চলো আনসার দুটো আমরা দেখে নিই। তাহলে প্রথম পার্টটার জন্য এইটুকুটা আনসার লিখে নিবে, ঠিক আছে। প্রথম যে কোশ্চেনটা ছিল তার জন্য এইটুকু লিখে নিবে। অর্থাৎ কোষচক্রের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ঘটে, যা পরবর্তীকালে টিউমার গঠন করে। টিউমার হলো অবিভেদিত কোষপুঞ্জ দ্বারা গঠিত স্ফীত দেহাংশ। টিউমার কখনো কখনো মলিগন্যান্ট বা ক্ষতিকর হয়। মলিগন্যান্ট হলে তা ক্যান্সার সৃষ্টি করতে পারে। তাহলে প্রথম টুকরার জন্য এই অ্যান্সারটা লিখতে হবে, ঠিক আছে। নেক্সট অ্যান্সারটা দেখে নাও। তারপরে তোমাকে বলেছিল বৃদ্ধি লিখতে, তার বৃদ্ধি সম্বন্ধে এইটুকুটা পুরোটা লিখে নিবে। নেক্সট তোমাকে বলেছিল 2 নাম্বার প্রজনন সম্বন্ধে লিখতে, তো প্রজননের এইটুকুটা লিখে নিবে সুন্দর করে দেখে দেখে। আর তোমাদেরকে শেষে বলেছে ক্ষয়পূরণ লিখতে, তাহলে ক্ষয়পূরণটা এখান থেকে শুরু করে এতটা লিখে নিবে। এই হচ্ছে তোমাদের অ্যান্সার কমপ্লিট। 7 কোশ্চেনটা কি বলেছে, তোমাকে একটা F2 জন্য চেকার বোর্ডের সাহায্যে দেখাতে বলেছে যে সংক্রান্ত থেকে বংশগতি যে সূত্রটি পাওয়া যায় তা বিবৃত করো, ঠিক আছে। তো প্রথমে চেকার বোর্ডটি দেখে নাও যে চেকার বোর্ডটা কি আছে, ঠিক আছে। তো চলো চেকার বোর্ডটি দেখে নিই। তাহলে প্রথমে তোমাদের চেকার বোর্ডটা আঁকতে বলেছে। তো প্রথমে এই পুরো স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, এই স্ক্রিনে যা লেখা আছে পুরোটা দেখে দেখে লিখে নিবে আগে, ঠিক আছে। এটা হচ্ছে F1 জেনু। F1 জেনুর ক্ষেত্রে পুরোটা যা আছে স্ক্রিনে স্ক্রিনশট নিয়ে পুরোটা লিখে নাও, ঠিক আছে। তারপর কি লিখবে দেখো, তারপর লিখবে এই পুরোটা F2 চেকার বোর্ডের ক্ষেত্রে স্ক্রিনে যা দেখতে পাচ্ছ এটা দেখে দেখে লিখবে, ঠিক আছে। তারপর দেখো কি লিখবে, তারপর সবার শেষে ফিনোটাইপ অনুপাত আর জিনোটাইপ অনুপাতগুলো লিখে নেবে। পুরোটা লিখলে অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। দেখো নেক্সট আমাদের বলেছিল যেটা যে স্বাধীন সঞ্চরণের সূত্রটি লেখো। তো স্বাধীন সঞ্চরণ সূত্রটি কি আছে দেখে নাও। এটা হচ্ছে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত দ্বিতীয় সূত্র। তো কি লিখবে, লিখবে নিকট সম্পর্কযুক্ত 2 বা ততোধিক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য বা প্রলক্ষণযুক্ত দুটি জীবের যৌন জননের মাধ্যমে জনিত্রী জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ফ্যাক্টর বা জিনগুলি বা অ্যালিলগুলি গ্যামেটের দ্বারা অপত্য জীবে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও মিশে যায় না, এবং অপত্যর গ্যামেট গঠনের সময় বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ফ্যাক্টর বা জিনগুলি যেমন পরস্পর পৃথক হয়ে যায়, তেমনি যে কোনো একটি ফ্যাক্টর অপর যে কোনো ফ্যাক্টরের সঙ্গে স্বাধীনভাবেও সম্ভাব্য সকল সময় বিন্যস্ত থাকে। তাহলে এই সূত্রটা তোমাদের স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি, তোমার স্ক্রিনশট করে নিয়ে আনসারটা লিখে নাও। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। তো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।